স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি শরীফ রওশন। তীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা কমায় দুর্ভোগের পাশাপাশি বেড়েছে রোগবালাই। শীতার্ত মানুষ ভিড় করছে গরম কাপড়ের দোকানে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্রপথে ফেরি চলাচল। দুর্ভোগ থেকে মুক্তি মিলছে সন্দ্বীপবাসীর। দুপ্রান্তেই পুরো দমে চলছে ড্রেজিং, ফেরি, জেটি এবং টার্মিনাল নির্মাণের কাজ। যাতায়াত ব্যবস্থা আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্তেছি না। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, যেটা বলে বোঝানো যাবে না। ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে আর অনেক বড় ড্রেজিং কার্যক্রম হচ্ছে, যে যেন নৌপথে সচল রাখা যায়। এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই জানাবো শীত প্রসঙ্গ। পৌষের শীত জেঁকে বসেছে সারা দেশে। হিম বাতাস বাড়িয়েছে শীতের অনুভূতিকে। তীব্র শীত ভোগান্তি বাড়িয়েছে ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের। বেড়েছে শীতের পোশাক বিক্রিও। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। তবে শুরুতে যেতে চাই মাসুমার কাছে। মাসুমা, জানাবেন যে রাজশাহীতে শীতের তীব্রতা কেমন দেখছেন আর এর প্রভাব জনজীবনে কতটা পড়েছে? রওশন, উত্তর জনপদ রাজশাহীতে কিন্তু এই ডিসেম্বর জানুয়ারিতে আসলে সবচেয়ে বেশি শীতের যে তীব্রতা সেটি থাকে। এবছরও কিন্তু আমরা দেখেছি ডিসেম্বরে সেভাবে শীতের তীব্রতা না থাকলেও আসলে এই পৌষের মাঝামাঝি সময়ে এসে কিন্তু জানুয়ারির শুরু থেকে আসলে শীতের যে অনুভূতি সেটি কিন্তু বেড়েছে। একটু বলে রাখি যে এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু জনজীবনে ভোগান্তিও বেড়েছে বেশ খানিকটা, এবং সকাল ভোর থেকে আসলে যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বিশেষ করে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কিন্তু তাদের পোহাতে হচ্ছে। এবং আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে রাজশাহীতে প্রতিদিনই আসলে সূর্যের দেখা মিলছে। তবে সকালের দিকে ঘন কুয়াশা সেভাবে না থাকলেও হিম বাতাস আসলে দিনভর প্রবাহিত হচ্ছে এবং এতে করে কিন্তু যে শীতের মাত্রা সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে আজকেও সূর্যের দেখা মিলেছে এবং সেখানে কিন্তু তাপমাত্রাও দেখছি যে ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করেছে। ভোরে শীতের অনুভূতিটা বেশি থাকলেও দেখা যায় 9টা থেকে 10টা বাজতে বাজতে কিন্তু রাস্তাগুলোতে আসলে যান চলাচল বেড়েছে, জনমানুষের উপস্থিতি বেড়েছে এবং আমরা দেখছি এই মিষ্টি যে রোদ, সেই রোদের আসলে যে তাপ সেটি নেওয়ার জন্য কিন্তু রাস্তায় মানুষ অনেকেই দেখেছি যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিছুটা বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি যে চায়ের যে দোকানগুলো রয়েছে রাস্তার ধারে, সেই দোকানগুলোতেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। তারা বসে কিন্তু এখানে গরম কাপড় পরিধান অবস্থাতেই কিন্তু এখন আমরা দেখছি এই গরম চায়ের যে উষ্ণতা সেটি কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি একটু বলে রাখি যে সকালের দিকে আসলে তীব্র শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে যেহেতু সূর্যের তাপ বাড়ছে সেক্ষেত্রে কিন্তু দিনব্যাপী আসলে শীতের যে অনুভূতি সেটি বেশ খানিকটা কমে এবং এতে করে জনজীবনে যে স্বস্তি সেটিও খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। তবে সন্ধ্যা নামার আগ মুহূর্ত থেকেই কিন্তু আসলে এই বাতাসের প্রবাহটা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর থেকে তীব্র শীত সেটি কিন্তু অনুভূত হচ্ছে এবং রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমছে। একটু জানিয়ে রাখি আজকে সকাল 6টায় এবং সকাল 9টায় তাপমাত্রা যেটি রেকর্ড করা হচ্ছে সর্বনিম্ন সেটি কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কিন্তু তাপমাত্রা বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশ খানিকটা বেড়েছে। সকাল 9টায় কিন্তু 88% বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং সেখানে কিন্তু বলছেন যে যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু মাঝারি যে শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে রয়েছেন। তবে জানুয়ারি মাস জুড়ে সবচেয়ে শীতলতম মাস হওয়াতে আসলে এই যে শীতের অনুভূতি সেটি বেশ খানিকটা থাকবে। এতে করে জনজীবনের যে ভোগান্তি সেটিও বেশ খানিকটা বাড়বে বলেও কিন্তু বোঝা যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে শীতের সর্বশেষ খবর। এবার আহসান রাজীব, আপনার কাছে জানতে চাই যে ঠান্ডার মাত্রা বাড়ার সাথে সাথে গরম পোশাকের দোকানে ভিড় কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে?
রওশন, দেশের অন্যান্য অঞ্চলের মতো দেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চল রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, এই অঞ্চল দিয়ে কিন্তু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। যে কারণে মূলত গত 3 দিন আগে থেকে এই অঞ্চলে শীতের পরিমাণ এবং শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। এখানকার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা শীতের কারণে তারা তাদের যে নিত্য যে কাজ সেটি তারা করতে পারছে না। এবং আজকের কথা যদি বলি, আজকে বেলা 11টা পর্যন্ত এখানে কিন্তু এখনো সূর্যের দেখা মেলেনি। গতকাল মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য সূর্যের দেখা মিলেছিল। এই তীব্র শীতের মধ্যে কিন্তু সরকারিভাবে এখনো কোনো শীতের যে পোশাক সেগুলো কিন্তু বা শীতের যে কম্বল বিতরণ করা হয় সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে না। ফলে মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু যেখানে এখানকার যে পুরাতন মার্কেট রয়েছে, অর্থাৎ পুরাতন যে জামা কাপড়ের যে মার্কেট, সেখানে তারা ভিড় করছেন। শীতের পোশাকগুলো তারা সেখান থেকে স্বল্প মূল্যে তারা কিনতে পারছেন। এ কারণে মূলত তারা নিক্সন মার্কেট রয়েছে শহরের নিউ মার্কেট মোড় এলাকায়, সেই নিউ মার্কেট মোড় এলাকায় নিক্সন মার্কেটটিতে তারা ভিড় করছেন এবং সেখান থেকে তারা স্বল্প মূল্যে তাদের যে শীতবস্ত্র তারা সেটি ক্রয় করছেন। এবছর কিন্তু গাইডের দাম বেশি পড়ার কারণে কিন্তু শীতের পোশাকের দামও কিন্তু কিছুটা বেড়েছে, এমনটি বলছিলেন যারা ব্যবসায়ী রয়েছেন। তবে এখানে 200 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত দামের পণ্য তারা কিনতে পারছেন। এদিকে এখানকার জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলায় এখন পর্যন্ত মাত্র 3000 কম্বল তারা বিতরণ করেছেন, শুধুমাত্র এতিমখানা এবং বিভিন্ন যে সরকারি যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই জায়গাগুলোতে। এছাড়া এখানকার সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ বা একেবারে দরিদ্র হতদরিদ্র মানুষ, তাদের মাঝে এখন পর্যন্ত কোনো ধরনের শীতবস্ত্র তারা বিতরণ করতে পারেনি। যদিও একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি ক্রয়ের প্রক্রিয়া রয়েছে, সেটি ক্রয় সম্পন্ন হলে তারপরে তারা এই শীতবস্ত্রগুলো বিতরণ করবেন, এমনটি জানিয়েছে জেলা আবহাওয়া অফিস থেকে। বলা হচ্ছে গতকাল সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। এখনো এই আরো কয়েকদিন এই তাপমাত্রা অব্যাহত থাকবে এবং শৈত্যপ্রবাহ যতদিন না যাবে ততদিন কিন্তু শীত অনুভূত হবে বলে তারা আমাদেরকে বলছেন। এদিকে উপকূলীয় এলাকা, যে সমস্ত এলাকাগুলোতে মাছের ঘের রয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু ফাঁকা এলাকা হওয়ায় সেখানে বাতাসের তীব্রতা বেশি, সেই অঞ্চলের মানুষের কিন্তু শীতের প্রকোপ আরো বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা তীব্র শীতের মধ্যে তারা বেশ ভোগান্তিতেই রয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ পরিস্থিতি। তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগও, যাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু এবং বৃদ্ধ। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হবেন অমিত হাসান। শুরুতেই যাব মাসুদের কাছে। মাসুদ, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা কেমন দেখছেন জানাবেন। রওশন, শীতের সঙ্গে কিন্তু শিশু এবং বৃদ্ধ নানান বয়সের মানুষের মধ্যে কিন্তু যে ঠান্ডাজনিত রোগ সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। এই ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ার কারণে আমরা দেখেছি যে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ বেড়েছে। একই সঙ্গে আমরা বলবো যে কুমিল্লা মেডিকেল কলেজের যে শিশু ওয়ার্ডগুলোতে শিশু ওয়ার্ডগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল সেন্টার, এই দুটো হাসপাতালেই কিন্তু কুমিল্লা যারা নিম্ন মধ্য আয়ের মানুষ রয়েছেন এবং দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন, তাদের শেষ ভরসা হচ্ছে এই দুটি সরকারি হাসপাতাল। সেই সঙ্গে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলো তো রোগীর চাপ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে বা এই যে ওয়ার্ডটি এটি হচ্ছে 40 সিটের যে ওয়ার্ডটি, এই ওয়ার্ড হচ্ছে বা এখানে আজকে ভর্তি রয়েছেন প্রায় দ্বিগুণের বেশি রোগী। আমরা দেখেছি যে এখানে শিশু রোগ বেড়েছে, সাথে যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকেও আসলে বিভিন্ন মেডিসিন ওয়ার্ডগুলোতে তাদেরকে রাখা হয়েছে। একই সঙ্গে বহির্বিভাগীয় রোগীর চাপ রয়েছে। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডায়রিয়া, আমশা, চর্ম, একই সঙ্গে ঠান্ডা যে রোগগুলো রয়েছে, জ্বর, কাশি, সর্দি, একই সঙ্গে রয়েছে যে যারা অ্যাজমা জাতীয় রোগে আক্রান্ত, ওই ধরনের রোগগুলোর মধ্যেই কিন্তু এই ঠান্ডাজনিত রোগগুলো বর করছে এবং অসুস্থ হয়ে পড়ছে। শিশুদের রোগের জন্য এখানে যে পরিমাণ আসলে সিট রয়েছে চিকিৎসার জন্য, সেটা কিন্তু একেবারেই কম বলছেন এখানকার যারা স্বজনরা আছেন, যারা শিশুদেরকে নিয়ে আসছেন চিকিৎসার জন্য। তারা বলছেন যে এখানে আসন সংকট থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে রোগীরা শিশুদেরকে নিয়ে ফ্লোরে কিংবা সিট ন্যাপে বাইরে দাঁড়িয়ে শুয়ে কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তো রওশন, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। এবার বরিশালের খবর জানতে অমিতের সঙ্গে যুক্ত হচ্ছে অমিত, জানাবেন যে শীতে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা?
রওশন, বরিশালে শীতের তীব্রতা বাড়ছে এবং আজকে সকাল 9টা পর্যন্ত বরিশালের আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সে কারণে যে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে এবং বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে এই যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সদর হাসপাতাল, এই দুইটি হাসপাতালে রোগীর চাপ গত কয়েকদিনের তুলনায় কিন্তু বেড়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এই সময়টায় সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে, বিশেষ করে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, সর্দি, কাশি এবং কোল্ড ডায়রিয়া যেটি রয়েছে সেটিতে আক্রান্তের পরিমাণ এবছর গত বছরের তুলনায় কিন্তু বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এসব ঠান্ডা কিংবা জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হলে কিংবা ওষুধ পরিচিত উপরে খেলে তাহলে কিন্তু এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে বলে তারা জানিয়েছেন। এবং চলতি মৌসুমে বরিশাল বিভাগে গত 2 মাসের পরিসংখ্যান যদি বলি, 2 মাসে বরিশাল বিভাগে প্রায় 4,500 রোগী কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে এবং বরিশাল জেলায় প্রায় 1000 রোগী আক্রান্ত হয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু এই রোগীর চাপটা বাড়ছে। যা চিকিৎসকরা বলছেন যে আসলে শয্যার তুলনায় চাপ বাড়লে অতিরিক্ত কিন্তু বেডের দরকার হয়, সেক্ষেত্রে বেডের কিছুটা সংকট রয়েছে এবং সে সময় কিন্তু 2-4 জন করে একটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে, তখন কিছুটা সংকটময় অবস্থার তৈরি হয়। তবে বর্তমানে 2-1 দিনে আসলে রোগীর চাপ কিছুটা কম, তবু বেডগুলো রয়েছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি হিসেব অনুযায়ী 40 থেকে 41টি বেড রয়েছে শিশুদের জন্য। সেক্ষেত্রে কিন্তু এখানে অস্থায়ীভাবে কিছু বেড বাড়ানো হয়েছে, তারপরও মাঝে মাঝেই কিন্তু রোগীর চাপ বাড়লে সেই আসলে সংকুলনটা হয় না, যার কারণে মেঝেতেও অনেক সময় চিকিৎসা সেবা নিতে হয় এখানকার যারা শিশু রয়েছে। তবে বরিশালের ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা, তারা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এ সময় যদি অভিভাবকরা একটু সচেতন থাকে এবং ঠান্ডা থেকে বাচ্চাদের বিরত রাখে, গরম জায়গায় রাখে, সেক্ষেত্রে এই সংক্রমণটা কমে আসবে এবং হাসপাতালগুলোতেও রোগীদের চাপ কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা। তো বরিশাল থেকে ঠান্ডাজনিত রোগের এই ছিল আমার কাছে সর্বশেষ রওশন। চলতি বছরের মার্চ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ সমুদ্র যাত্রায় ফেরি চলাচল। এরই মধ্যে উভয় প্রান্তেই পুরো দমে শুরু হয়েছে ফেরি নির্মাণ, ড্রেজিং, জেটি এবং টার্মিনাল নির্মাণের কাজ। এতে যাত্রাপথে শত বছরের দুর্ভোগ আর লাঞ্ছনা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সন্দ্বীপবাসী। নতুন এই সার্ভিস চালু হলে সন্দ্বীপের কৃষি, অর্থনীতি এবং পর্যটন বাণিজ্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সেখানকার মানুষ। হোসাইন জিয়াদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নাবাব। সীতাকুণ্ডের কুমিরাঘাট শত শত কেজি ওজনের মালামাল নিয়ে শহর থেকে 30 কিলোমিটার দূরের এই ঘাটে প্রতিদিন আসেন 4 থেকে 6 হাজার সন্দ্বীপবাসী। 20 কিলোমিটার সমুদ্র যাত্রায় এখান থেকেই দুর্ভোগের শুরু। রোদ বৃষ্টিতে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট, মালামাল নিয়ে ঠেলতে হয় ভ্যান গাড়ি, কখনো কাদা মারিয়ে আবার কখনো কোমর সমান পানি ভেঙে উঠতে হয় নৌযানে। ঘাট থেকে লাল বোট, স্পিড বোট, মালামালের কাঠের ট্রলার ও জাহাজ, এ 4 ধরনের নৌযান চলাচল করে। সবগুলো জলযানের নিয়ন্ত্রণ এক মালিকের হাতে। এতে ইচ্ছেমতো ভাড়া নেয়ায় বাড়ে দুর্ভোগ। নৌযান চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, এরপর রাত নামলেই বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। এই অবস্থা চলে আসছে ব্রিটিশ আমল থেকেই। যে আমাদের সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম যাই বলেন, আমরা এই একটা জায়গায় আমাদের যাতায়াত ব্যবস্থা, আমরা এটার অবকাঠামোগত কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্তেছি না। উঠানামা এটা খুব পর্যাপ্ত দুর্ভোগ, যে দুর্ভোগের আর সীমা নাই। আমরা এত বেশি প্রবলেমের মধ্যে আছি, যেটা বলে বোঝানো যাবে না। সম্প্রতি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণার পর ঘাটটি জেলা পরিষদ থেকে নিয়ন্ত্রণে নেয় BIWTA। শুরু হয় নতুন দিগন্তের সন্ধান। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এতকাল পরিচিত ছিল স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। সব ঠিক থাকলে নতুন বছরে সন্দ্বীপবাসীর বহুল কাঙ্ক্ষিত ফেরিযাত্রা শুরু হবে এখান থেকেই। এরই মধ্যে সন্দ্বীপের গাছুয়া ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্তে পুরোদমে কাজ শুরু করেছে BIWTA।
চলছে সমুদ্র থেকে 800 মিটার সড়ক নির্মাণ কাজ। নতুন করে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ, গাড়ি পার্কিং এরিয়া, টার্মিনাল ও জেটি। এছাড়া সাগরে যেখানে ফেরি থামবে সেখানে চলছে ড্রেজিং ও ব্লক ফেলার কাজও। বাঁশবাড়িয়ার এই সমুদ্র উপকূল ইতোমধ্যে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে স্থানীয় পর্যটকদের কাছে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন চট্টগ্রাম সহ আশেপাশের উপজেলা থেকে। সন্দ্বীপবাসী আশা করছে যেহেতু ফেরি চালু হলে দিনেই সন্দ্বীপ থেকে ফেরত আসা সম্ভব হবে, সেহেতু সন্দ্বীপ হয়ে উঠবে পর্যটনের নতুন সম্ভাবনাময়ী স্থান। তারা আশা করছেন একই সাথে এই বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলও অর্থনীতি, বাণিজ্য আর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র হয়ে উঠবে। আমরা এখানে এসে দেখলাম বেশ জোরে সোরেই কাজ চলছে। যে সড়কটি হবে সেটি আমার পেছনে যে ড্রেজারটি দেখতে পাচ্ছেন তারও ঠিক 200 মিটার পেছনে গিয়ে সড়কটি শেষ হবে, যেখান থেকে ফেরি সন্দ্বীপ অংশে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে ওখানে ফেরি সার্ভিস চলাচলের কাজ শুরু হয়ে গেছে আর অনেক বড় ড্রেজিং কার্যক্রম হচ্ছে, যেন নৌপথে সচল রাখা যায়। এছাড়াও যাত্রীদের আধুনিক সুবিধা দেওয়ার জন্য আধুনিক সুবিধা সমৃদ্ধ টয়লেট কমপ্লেক্স আমাদের প্রস্তুত করা হবে এবং টার্মিনাল প্রস্তুত করা হবে। বিআইডব্লিউটিএ বলছে ফেরি চলাচল শুরু হলে পণ্যবাহী ট্রাক, মিনিবাস, ব্যক্তিগত যানবাহন নিয়ে যাওয়া যাবে সন্দ্বীপে। ঘাটগুলোতে চাইলে যে কেউ নৌযান সার্ভিস শুরু করতে পারবে, এমন ঘোষণায় আশার আলো দেখছেন নতুন উদ্যোক্তারা। সন্দ্বীপের চারিদিকে একটা ট্যুর দিবে, 1 দিন বা 2 দিনের পক্ষে রাত্রি ওখানে যাপন করবে, একটু ক্যাম্পিং হবে, ওখানে ক্যান্ডেল লাইট হবে, বিভিন্ন রকমের একটা করব। এই ধরনের অনেকগুলো পরিকল্পনা আছে। সন্দ্বীপে যেন মানুষ গেলে নিরাপত্তাহীনতা বা কোনো রকমের হ্যারাসমেন্ট না হয়। গবেষকরা বলছেন ফেরি সার্ভিস শুরু হলে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। এছাড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় করে সাজানো যাবে দ্বীপের সমুদ্র উপকূলকে। তবে পুরো সুবিধা পেতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। এখানে ওয়েভ আছে, টাইড আছে, কারেন্ট আছে, এখানে সেডিমেন্টেশন আছে, অর্থাৎ এখানে যে পরিমাণ পলি, আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু পলি, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েভ। সেক্ষেত্রে একদিকে হলো প্রতি বছর 1 থেকে 2 বার ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, আর হচ্ছে যে সার্বক্ষণিকভাবে সেখানে ড্রেজার 2টা কিন্তু থাকতে হবে মেনটেন্যান্স ড্রেজিং করার জন্য। উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে সক্ষম এমন ফেরি এ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এতে যাত্রায় ব্যয়ও কমবে বলে আশা বিআইডব্লিউটি-এর। নারী, পুরুষ, বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। তারপর এমন কাদামাখা পথ পাড়ি দিয়ে কিংবা ভাটা বা জোয়ারের সময় কোমর সমান পানি পাড়ি দিয়ে উঠতে হয় নৌযানে। তারপর সমুদ্রপথে এক অনিশ্চিত যাত্রা। সন্দ্বীপের প্রায় 2 থেকে 3 লাখ মানুষের এই যাত্রার দুর্ভোগের গল্প গত 200 বছরের। ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন কিংবা বাংলাদেশ আমলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হলেও যাত্রায় এ দুর্ভোগ তাদের শেষ হয়নি। তবে সম্প্রতি ফেরি চালু হওয়ার খবরে আশার আলো দেখছেন এ দ্বীপের মানুষ। এতে অর্থনীতি, বাণিজ্য, পর্যটন কিংবা যাতায়াতে যে উন্নয়ন হবে তার পথে এখন প্রধান বাধা হিসাবে তারা দেখছেন নিরাপত্তাকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। আসন্ন রমজান ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এরই মধ্যে বাজারে পৌঁছেছে আমদানি করা ছোলা, চিনি, খেজুর সহ রমজানের উল্লেখযোগ্য পণ্য। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, কোন দেশ থেকে কি পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে আর রমজানে নিত্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে কিনা? রসন আর 2 মাস পরেই কিন্তু শুরু হচ্ছে রমজান। রমজানে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন ঘটে সেটি মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চাহিদা বাড়ে ছোলা, চিনি, খেজুর, ভোজ্য তেল সহ ডাল জাতীয় পণ্যের। আর সেই জায়গাতে 3-4 মাস আগে থেকে মূলত আমদানিকারক এবং ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা অনুযায়ী তাদের সব পণ্যগুলো এলসি করেছে এবং বেশিরভাগ পণ্য কিন্তু ইতিমধ্যেই খাতুনগঞ্জের বাজারে চলে এসেছে। কিছু সংখ্যক পণ্য এখন পাইপলাইনে রয়েছে। এখানে বিশেষ করে রমজানের চাহিদার শীর্ষে থাকে ছোলা। আমরা দেখি যে শুধু রমজানে 1,10,000 থেকে 15 টন ছোলার চাহিদা থাকে। সেই চাহিদার
সবগুলোই কিন্তু ইতিমধ্যেই খাতুনগঞ্জের বাজারে চলে এসেছে, যার কারণে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে রমজানে ছোলার সংকট হবে না। একই সাথে তারা বলছেন দামও কিন্তু গতবারের চাইতে কমে এসেছে। বর্তমান বাজারের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 থেকে 103-104 টাকায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জাল জাতীয় যে পণ্যগুলো আছে সেগুলো সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং দামও অনেকটা কমতির দিকে। এছাড়া আমরা চিনির কথা যদি বলি, বাজারে চিনির বাজার স্থিতিশীল রয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং ব্রাজিল থেকে কিন্তু চিনি বাজারে এসেছে, যার কারণে পাইকারিতে খোলা চিনি আজকের বাজারে বিক্রি হচ্ছে 115 থেকে 116 টাকা কেজি দরে। অন্যান্য যে পণ্যগুলো আছে এর মধ্যে আমরা দেখছি খেজুরের কিন্তু চাহিদা থাকে রমজানে বেশ, সেই চাহিদার বিষয়টি মাথায় রেখে খেজুরও বেশ আমদানি হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে 120 থেকে শুরু করে প্রায় 6000-7000 টাকার কিন্তু খেজুর বাজারে রয়েছে। আর অন্যান্য পণ্যগুলো বিশেষ করে যেহেতু এখন দেশীয় পেঁয়াজের মৌসুম, যার কারণে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, দামও কিন্তু অনেকটা কমে এসেছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে রমজানকে সামনে রেখে এখানকার ব্যবসায়ীদের, আমদানিকারকদের যে প্রস্তুতি তার সবটুকুই সম্পন্ন হয়েছে। বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানে খাদ্য এই সকল পণ্যগুলোর সংকট থাকবে না, দামও কমে আসবে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। প্রশ্ন। সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে ব্যাংকারের পুরো জায়গা থেকেই লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। সরকারি এই জায়গা সংরক্ষণে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে জায়গাটি পরিদর্শন করেছেন রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ভোলাগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, রেলের জায়গা সংরক্ষণে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে আর মহাপরিচালকের পরিদর্শন সম্পর্কে বিস্তারিত জানাবেন। আচ্ছা দেখুন, এটি আসলে বিগত 2-3 মাস থেকে সিলেট অঞ্চলের জন্য খুবই আলোচনার একটি বা সমালোচনার একটি জায়গা হচ্ছে ভোলাগঞ্জের যে রূপওয়ে ছিল। এটি যেহেতু সরকারি সম্পত্তি এবং বিগত 1-2 মাসে মোটামুটি এই জায়গাটিতে যে সকল স্থাপনা ছিল ইতিমধ্যে সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক সহ যারা ছিলেন তারা পরিদর্শনে গিয়েছিলেন এবং পরিদর্শন শেষে দ্বিতীয়বারের মতো এবার পরিদর্শনে আসলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক যিনি আছেন মোহাম্মদ আফজাল হোসেন। তিনি সকাল থেকেই মূলত এই জায়গাটি পরিদর্শন করেছেন, কিন্তু সার্বিক যে অবস্থা এটিকে আসলে ভঙ্গুর একটি অবস্থা বলা যায়। যেহেতু তিনি আছেন, আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য। আপনি তো আজকে এই জায়গাটি পরিদর্শন করলেন, সেই ক্ষেত্রে যা পরিবেশ পরিস্থিতি দেখলেন এটা কি আসলে অবশিষ্ট কিছু আছে কিনা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কার্যক্রম আসলে কি থাকছে? না, আমরা ঘুরে যেটা দেখলাম আসলে যে খুব বেশি কিছু অবশিষ্ট আছে, এটা শুধু কঙ্কালি আছে আমার কাছে যেটা মনে হয়েছে, যে খুব বেশি কিছু নাই, সামান্য কিছু অবশিষ্ট আছে। তো বেশিরভাগই এটা আমাদের স্থাপনা, আমাদের যে সমস্ত স্থাপনা, যে সমস্ত মাটির নিচে যে সমস্ত ছোট ছোট যে পাথর ছিল, এটা বেশিরভাগই এটা অলরেডি নিয়ে গেছে। তো সামান্য কিছু হয়তো আছে কিছু, কিন্তু এটা আসলে তেমন আর অবশিষ্ট বলতে কিছু নাই বলা যায় আর কি। পরবর্তী পদক্ষেপ আসলে যারা এই রকম কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রশাসনিক ব্যবস্থাটা কি থাকছে? আমাদের পক্ষ থেকে কিছু এখানে এফআইআর করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে, কিন্তু মামলাটা আসলে আমরা সেইভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি। মামলার কার্যক্রমটা এটা আমরা দৃশ্যমান দেখতেছি না কোনো অ্যাক্টিভিটি তাদের। তো আমরা এখানে চেষ্টা করেছিলাম যে গত এর আগে যখন ভিজিট হয়েছিল, তো আমরা এখানে আরএনবি নিয়োগ করেছিলাম। তো আরএনবির যেহেতু থাকার ব্যবস্থা নাই, তো আমরা একটা রেস্ট হাউস এটাকে থাকার উপযোগী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে এটা শত শত লোক আসে, তাদেরকে এটা আরও যে সমস্ত মাল আছে সবগুলো এগুলো নিয়ে যায় এবং আমাদের আরএনবির সদস্যদের এটা মারধর করে এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। তো আসলে আমরা এই পরিস্থিতি আসলে এককভাবে আমার এই শুধুমাত্র নিরাপত্তা বাহিনীতে আসলে সম্ভব না। এটা যৌথ বাহিনী যদি এটা আমাদের আরএনবি, পুলিশ, র্যাব বা বিজিবি এদের যৌথভাবে যদি এটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারতাম। এককভাবে আসলে আমরা রক্ষা করতে পারতেছি না। অসংখ্য ধন্যবাদ জনাব আফজাল হোসেন আপনাকে। আসলে রওশন শুনছিলেন যে এখানে যে বিষয়গুলো তিনি তুলে ধরলেন, যে আসলে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা সেখানে কিছুটা দুর্বলতা রয়েছে, কিংবা তিনি বলছেন যে সমন্বিত উদ্যোগ, অর্থাৎ সকল বাহিনীর সমন্বয়ে এই জায়গাটিকে রক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। তা না হলে আসলে যেটুকু আছে তাও মাসখানেকের মধ্যে অনেকটা বিলীন হতে পারে। তো এই হচ্ছে এখানকার সার্বিক অবস্থা। রওশন।
আমনের ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। আরও জানাতে বগুড়ার গোদারপাড়া চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ কি, আর কোন চালের দাম কতটা বাড়ল, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রওশন, বর্তমান কিন্তু ধান কাটা মারায় শেষ হয়ে গেছে। বর্তমান আমন যে চালটি, সে চালটি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে প্রতি বছর এর সময় যে চালের দামটা ছিল সে বেশ নিম্নমুখী থাকে আর কি প্রতি বছরই, কিন্তু এবছর কেন যেন একটু চালের দামটা ঊর্ধ্বমুখী হয়েছে এবং বর্তমানে গত 7 দিনের ব্যবধানে কিন্তু আরও 2 থেকে 3 টাকা কেজিতে বেড়েছে। আজকে যদি আমি চালের দাম এখানকার গোদারপাড়ার যে বাজার, সেখানে যদি চালের দাম বলি, যেটি চিকুন জাতের যে চালটি, সেই চালটি বিক্রি হচ্ছে কাটারি জাতে, যে কাটারি ভোগ যে চালটি বিক্রি হচ্ছে 76 টাকা কেজি দরে। তারপরে 49 চালটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং 29 জাতে যে চালটি, 28 জাতে যে চালটি, সেটি কিন্তু 64-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 7 দিন আগেও যে চালটি ছিল 3 থেকে 4 টাকা কম দরে, সেটি কিন্তু আরও দাম বেড়েছে। আর এই বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন, যে এখানে যারা মজুতদাররা, যারা বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু ধান কিনে রাখছেন এবং তারা যে চাল করছেন, আস্তে আস্তে সে চালটি বাজারে সারার কারণেই কিন্তু সরবরাহ কমেছে। এই সরবরাহ কম থাকার কারণেই কিন্তু চালের দাম বেড়েছে, এটি তারা বলছেন। আর এবারে যদি খাদ্য বিভাগের কথা বলি, খাদ্য বিভাগে তো ধান চাল সংগ্রহ অভিযান তারা শুরু করেছে এবং 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেই অভিযান চলবে। সেক্ষেত্রে কিন্তু ধান সংগ্রহ হয়নি বললে চলে। বগুড়াতে মাত্র 3 টন ধান সংগ্রহ হয়েছে এবং চাল যে 33,000 মেট্রিক টনের মধ্যে সংগ্রহ হয়েছে 16,000 মেট্রিক টন। সেক্ষেত্রেও সরকারি যে ধান চাল সংগ্রহ অভিযান, সেক্ষেত্রে কিন্তু ভাটা পড়েছে বলতে হয়। আর এখানে যে চালের যে সংগ্রহ অভিযান, এখানে খাদ্য বিভাগ বলছে যে চালের যে সংগ্রহ, সেটি কিন্তু তারা ঠিকঠাক মতনই রাখবেন, কারণ মিল মালিকদের সাথে তাদের একটা যে চুক্তি রয়েছে, সে চুক্তি অনুসারে চাল কিন্তু তারা পাবে, এটাই বলছেন খাদ্য বিভাগ। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সে চালের ঊর্ধ্বমুখী চালের বাজার থেকে সর্বশেষ। ভরা মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, এর কারণ বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান। এদিকে চলতি মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে, তবে অজানা পোকার আক্রমণে দুশ্চিন্তায় চাষিরা। এতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েও রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বাড়ছে পোকার প্রাদুর্ভাব। বিস্তারিত প্রতিবেদনে। পটুয়াখালীর দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এখন সোনালী ধানের ভাণ্ডার। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে বেশ ভালো, তবে অজানা পোকার আক্রমণে দুশ্চিন্তা বেড়েছে কৃষকদের। চাষিরা বলছেন, ফসল তোলার সময় পোকার আক্রমণ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সার, ওষুধ ও শ্রমিকের খরচ তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এবছর ধান খারাপ মানে ভালোই হয়েছে, কিন্তু পোয়ে সর্বনাশ করে গেলাইছে। পোকের কারণে এই ধানের দাম অনেক কম খায় এবং কালারটা নষ্ট হয়ে যায়। বাজারে আছে 1000-1000, কিন্তু আমার টাকায় 800, কিন্তু ধান পোহে ধরছে। যে মূল্য আছে তাতে খরচাপাতি দিয়া বদলা দিয়ে আমরা যা ঔষধ বলে দিছি তাতে দেখি লস হয়। বিশেষজ্ঞরা জানান, অতিবৃষ্টি কিংবা খরার কারণে পোকামাকড় বংশ বিস্তার করে, এতে ফসলের উপর পোকার আক্রমণ বেড়ে যায়। এ অবস্থায় অধিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। নতুন নতুন পোকা যেগুলো আগে কম ক্ষতিকারক ছিল, সেগুলো এখন বর্তমানে বেশি ক্ষতিকর মাত্রায় চলে গেছে, শুধুমাত্র এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং ক্ষতিকর কীটনাশক প্রয়োগের কারণে। তবে পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। একই সঙ্গে পোকা দমনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কৃষি কর্মকর্তারা। পোকা দিয়ে পোকা দমন, সেটাতে আমরা চেষ্টা করতেছি, এবং কিছু হাতছাড় ব্যবহার এবং আমাদের আলোক ফাতের ব্যবহার, ডাল পোতা, এগুলো ব্যবহার করে আমরা পোকা দমনের জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। জেলায় এবছর 1,90,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এ থেকে 8 লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 20,000 কোটি টাকা। এখন পটুয়াখালী। বরাদ্দে অনিয়ম এবং নির্মাণে দুর্নীতির কারণেই আশ্রয়ণ প্রকল্পের মাথা খোঁজার ঠাঁই এখন আতঙ্কের নাম। 5 বছরের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ফেনীর আশ্রয়ণ প্রকল্পের ঘর। দ্রুতই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় বাসিন্দা এবং নাগরিক সমাজের। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। যে ঘরগুলো একসময় ছিল গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই, তা এখন আতঙ্কের কারণ।
ঘরের দেয়ালে হাত লাগালেই খসে পড়ে আস্তরণ, ফাটল ধরেছে মেঝেতে। সামান্য বৃষ্টি হলে ফুটো টিন দিয়ে পড়ে পানি, ঝড় এলেই কেঁপে ওঠে ঘরের মেঝে। এমন বেহাল দশা মুজিব বর্ষ উপলক্ষে বিগত সরকারের সময়ে তৈরি ফেনীর ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর। ঘরের বেশি অসুবিধা, ঘরের চারিদিক দিয়ে সিমেন্ট দেয় নাই, ঘরটা এখন ভাঙি পড়তেছে। আমাদের কাছে ইনকাম নাই, আমরা ঘরটা ঠিক করবো। ঘর ফাট ধরে গেছে, ডরে কি গার দিয়ে হইব না ঘর থাকবো, এবার নিজে যান বাঁচা ফেলে রাস্তার হরে আই। ঘর পেয়ে হতাশা খুঁজেছিল আব্দুর রৌফ ও মদন মিয়ার, তবে এখন দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। এমন বেহাল দশায় বরাদ্দ পেয়েও এসব ঘরে থাকছে না অনেক পরিবার, আশ্রয় নিচ্ছে অন্যত্র। হাত লাগলে পড়ে যায়, চেয়ার লাগলে পড়ে যায়। বান তুফানের জন্য আমাদের এলাকার ভিতরে ভয়ে আছে। আমাদের সামর্থ্য আছে না, যেগুলো আমরা মিহনত করে আবার থাকতাম। এবার কি বাথরুমে পানি ঢুকে বর্ষাকালে অনেক কষ্টে আছি আমরা এখানে। এসব ঘরের বরাদ্দ ও নির্মাণে দুর্নীতির কারণে এমন বেহাল দশা বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর প্রশাসন বলছে মেরামত সহ দুর্নীতি ও অনিয়ম নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। কোটি কোটি টাকার লুটপাট হয়েছে, যারা সেখানে ঠিকাদারি কাজ করেছেন এবং তারা খুবই নিম্নমানের কাজ করেছেন বলে আমরা জেনেছি, যে কারণে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে ঘরগুলো ইতিমধ্যে ভেঙে পড়ছে। যাদের মাধ্যমে ঘরগুলো হয়েছে সেখান থেকে পরবর্তীতে কোনো নির্দেশনা বা কোনো সহায়তা আমরা আসলে পাবো কিনা সে বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। স্যাররা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবে পরবর্তীতে কাজ করব। ফেনীতে বিভিন্ন মেয়াদে 1820টি ঘর নির্মাণ করা হয়। এখন ফেনী। ময়মনসিংহের মুক্তাগাছায় আর.কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, দীর্ঘদিন পর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন হচ্ছে, নেতাকর্মীদের মাঝে উৎসাহ কেমন দেখছেন? ময়মনসিংহের মুক্তাগাছার আজকে মুক্তাগাছা উপজেলা জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে প্রায় 15 বছরের বেশি সময় পরে কিন্তু এই ময়মনসিংহের মুক্তাগাছায় জামাত ইসলামের এই কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই কর্মী সমাবেশকে ঘিরে কিন্তু মুক্তাগাছায় জামাতের নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই যে সমাবেশ স্থল সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর মুক্তাগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা এই সমাবেশে এসে যোগ দিচ্ছেন এবং এখনও কিন্তু বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে। অর্থাৎ মুক্তাগাছার আর.কে সরকারি মডেল হাই স্কুলের মাঠের যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এখানে যে আসন রাখা হয়েছিল, যে চেয়ার রাখা হয়েছিল, সবগুলো চেয়ারই কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু এখনও বিভিন্ন এলাকা থেকে জামাতের নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং এই সমাবেশে ইতিমধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং স্থানীয় নেতারা কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এইখানে যারা বক্তব্য রাখছেন তারা একটি কথা বলছেন যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন জামাত ইসলামীকে সাধারণ মানুষ নির্বাচিত করে, কারণ জামাত ইসলামী নির্বাচিত হলে তারা যেটি বলছেন যে একটি সুশাসন কায়েম হবে, সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হবে এবং মানুষের যে সমান অধিকার সেটি নিশ্চিত করা হবে বলে তারা বক্তব্যে বলছেন এবং তারা দাবি করছেন যে আজকের যে সমাবেশ শুরু হয়েছে এটি হচ্ছে মুক্তাগাছার আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বড় সমাবেশ 5 আগস্টের পরে এবং পর্যায়ক্রমে মুক্তাগাছা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই জামাতের যে কর্মী সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জামাতের কর্মী সমাবেশের সর্বশেষ খবর। আবহাওয়া অনুকূলে থাকায় এবং উচ্চ ফলনশীল জাত বাছাই করায় ঢাকার ধামরায়ে সরিষার ভালো ফলনের আশা করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে উপজেলায় চলতি মৌসুমে 7,000 হেক্টরের বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যেখান থেকে ভালো লাভের আশা করছেন কৃষকরা। ধামরাই থেকে হুমায়ুন কবিরের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রাজধানীর ঢাকার অদূরেই হলুদের সাম্রাজ্য। ধামরাই উপজেলার ফসলের মাঠ প্রান্তরে সরিষা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছে অন্য এক রূপ।
এসব ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে ধামরাই উপজেলায় প্রায় ৭,২২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যার মধ্যে বেশিরভাগ জমিতেই বাড়ি ১৪, ১৭, ১৮ এবং বিনা ৯ ও ১১ জাতের সরিষা রোপণ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং উন্নত জাতের সরিষা রোপণ করায় গত মৌসুমের তুলনায় ভালো ফলনের আশা কৃষক ও কৃষি বিভাগের। সরষের ফলন অনেক ভালো হয়েছে। আমি ৬৬% জায়গার মধ্যে সরষে চাষ করছি। ৯৫ ডিসেম্বর জায়গা সরষের আবাদ করছি, আমার ফলন খুব ভালো। সরষে কোনো রোগ বালাই নাই, সরষে বেচা এগুলো ভালো দামে বেচা করুন। সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষের পরিসর বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের বিনামূল্যে বীজ ও সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। ৪৫০ হেক্টর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং ৪৫০ হেক্টরই আবাদের পূরণ হয়েছে। আর আমার এখানে কৃষকদের আমরা সরকারিভাবে সরিষার প্রণোদনা দিয়ে থাকি। আধুনিক সরিষাগুলোর চাষ হয়েছে মাঠে, এর ফলন অনেক বেশি এবং এগুলোর ঝরে পড়বে কম, যে কারণে কৃষক অনেক বেশি লাভবান হবেন এবং তেলের পার্সেন্টেজটাও অনেক বেশি পাওয়া যায় সরিষা থেকে। তবে মৌসুমী এ ফসলের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ সহ আর্থিক সহায়তার দাবি কৃষকদের। হুমায়ুন কবির, এখন ধামরাই। শেষ করছি এখন জনপথে।